সাহায্য করো, কেউ আছো? আমাকে সাহায্য করো। লতা পাতায় আমার পা পেঁচিয়ে গেছে, কিছুতেই ছাড়াতে পারছি না, সাহায্য করো। মেঘপরি যখন সাহায্যের জন্য এভাবে চিৎকার করছিল, ঠিক তখনই নদী থেকে এক সুন্দরী মৎস্যকুমারী ভেসে ওঠে। আর মেঘপরীকে এমন করুণ অবস্থায় দেখে বলে, আহা মেঘপরি, গাছের লতা পাতায় পেঁচিয়ে বুঝি বড্ড কষ্ট পাচ্ছ? দাঁড়াও, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। এই বলে মৎস্যকুমারী মেঘপরীর পায়ে জড়িয়ে থাকা লতা পাতায় জাদু প্রয়োগ করে, আর সাথে সাথে মেঘপরী মুক্ত হয়ে যায়। এরপর মেঘপরী খুশি মনে মৎস্যকুমারীর পাশে এসে বলে, মৎস্যকুমারী, তুমি আজ আমার বড্ড উপকার করলে। এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। শোনো মৎস্যকুমারী, তোমার যদি কোনোদিনও কোনো সাহায্যের প্রয়োজন হয়, তবে তুমি আমার কথা নিশ্চয়ই স্মরণ করবে। আমি তোমাকে সাহায্য করার জন্য মেঘরাজ্য থেকে ছুটতে চলে আসব। এবার বিদায় তবে। অবশ্যই স্মরণ করব। বিদায় মেঘপরি। বাবা, আজ কত মাছ! সব মাছ শিকার করব আর মজা করে খাবো। মৎস্যকুমারী যখন আপন মনে মাছ শিকার করতে থাকে, ঠিক তখনই মৎস্য রাজার পুত্র মৎস্যকুমারীকে দেখে ফেলে। আর মৎস্যকুমারীর অমন রূপ দেখে মুগ্ধ হয়ে যায় আর বলে, কি অপূর্ব সুন্দরী এক মৎস্যকুমারী! তাকে দেখে তো আমি চোখ ফেরাতেই পারছি না। এই যে শুনছো, তুমি কোন জলরাজ্যের মৎস্যকুমারী গো? তোমার রূপে আমি তো মুগ্ধ হয়ে গেছি। তোমাকে বিয়ে করতে চাই। বলো, তোমার রাজ্যের ঠিকানা দাও। ক্ষমা করবেন মৎস্যকুমার, আমি কোনো রাজ্যের মৎস্যকুমারী নই। আপনার পিতার এই জল রাজ্যেরই সাধারণভাবে বেড়ে ওঠা এক সাধারণ মৎস্যকুমারী। আপনার আমার বিয়ে কখনোই সম্ভব নয়। না না, এভাবে বলো না মৎস্যকুমারী। এক দেখায় আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমাকে ফিরিয়ে দিও না। ঠিক আছে, আপনি যদি আপনার পিতাকে রাজি করিয়ে আমাকে বিয়ে করতে পারেন, তবে আমি আর আপত্তি করব না। ঠিক আছে, তবে তাই হোক। আমি আমার পিতাকে রাজি করিয়ে ঠিক ফিরে আসব। না না মৎস্যকুমার, আমি তোমার এই প্রস্তাব কিছুতেই গ্রহণ করব না। তোমার জন্য আমি সমুদ্র রাজ্যের জলরাজার কন্যাকে পছন্দ করেছি, তাকেই বিয়ে করতে হবে। কোন সাধারণ মৎস্যকুমারী আমার পুত্রবধূ হতে পারে না। না পিতা, এ হতে পারে না। আমি যে তাকেই পছন্দ করেছি, বিয়ে করলে আমি তাকেই করব। আপনি রাজি হয়ে যান পিতা। এ কি করে সম্ভব? জলরাজ পরিবারের সাথে অন্য জলরাজ পরিবারেরই বিয়ে হয়, নয়তো যে ঘোর অমঙ্গল। তুমি বোঝার চেষ্টা করো পুত্র। আমি কোনো মঙ্গল অমঙ্গল মানি না। আপনি যদি এই বিয়ে মেনে না নেন, তবে আমি এই জলরাজ্য ত্যাগ করে সারা জীবনের জন্য চলে যাব। না পুত্র না, ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি। এক সাধারণ মৎস্যকুমারীকেই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিব। মৎস্য রাজার কথা শুনে মৎস্যকুমার বড্ড খুশি হয়। এরপর মৎস্য রাজার অনিচ্ছা সত্ত্বেও মৎস্যকুমারের সাথে সেই সাধারণ মৎস্যকুমারীর বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর মৎস্যকুমার আর মৎস্যকুমারীর বেশ আনন্দেই দিন কাটতে থাকে। দাসী এতক্ষণ ধরে মৎস্যকুমারীর কক্ষে কি করছে? মৎস্যকুমারী কি এখনো ডিম দেয়নি? এত সময় বয়ে যাচ্ছে, নিশ্চয়ই আমাদের জন্য কোনো খারাপ খবর আসতে চলেছে। এজন্যই তোমাকে বলেছিলাম নিয়ম না ভাঙতে। পিতা, আপনি অযথা চিন্তা করছেন। আমার মৎস্যকুমারীর কারণে কোনো অমঙ্গল হবে না। মৎস্যকুমারের এ কথা বলার সাথে সাথে জলরাজ্য হঠাৎ করে কেঁপে ওঠে আর চারদিকে ঝড় বৃষ্টি শুরু হয়। ঠিক তখনই দাসী কক্ষের দরজা খুলে বলে, মৎস্য রাজা মৎস্যকুমার, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। মৎস্যকুমারী এক অস্বাভাবিক ডিম দিয়েছে। একটা ডিমের 3টি রং। কি বলছো দাসী? এক ডিমের 3 রং মানে? কোথায় দেখি দেখি। এ কি? দাসী যা বলেছে তা তো দেখছি সত্যি। দেখো পুত্র, দেখো, বলেছিলাম না এই মৎস্যকুমারী আমাদের জন্য অমঙ্গল। যখনই এমন আজব ডিম দিয়েছে, তখনই জলরাজ্যে এমন প্রলয়কারী ঝড় সৃষ্টি হয়েছে। নিশ্চয়ই এই 3 রঙের ডিমের মধ্যে থেকে কোনো রাক্ষসের বাচ্চাই জন্ম নেবে। আমাদের জলরাজ্যের উত্তরাধিকারী নয়। না না, আমি কোনো অশুভ ডিম দেইনি মৎস্যকুমার। বিশ্বাস করুন,
বিশ্বাস করুন মৎস্যকুমার। না না মৎস্যকুমারী, পিতা যা বলেছে তাই ঠিক। কারণ কোনো মৎস্যকন্যারই এমন 3 রঙের ডিম হতে পারে না। সত্যি তুমি অশুভ ডিম দিয়েছো। এই ডিমের কারণেই এমন ঝড়। এই ডিম তোমাকে নষ্ট করতে হবে এক্ষুনি এবং এই মুহূর্তেই। না না, এই ডিমের মধ্যে আমার সন্তান আছে, আমি কিছুতেই ডিম নষ্ট করব না। না মৎস্যকুমারী, তোমাকে ডিম নষ্ট করতেই হবে, নয়তো আমি তোমাকে ত্যাগ করব। পিতার মতের বিরুদ্ধে তোমাকে বিয়ে করেছিলাম, এবার আর পিতার মতের বিরুদ্ধে যাব না আমি। না না, আমাকে ত্যাগ করবেন না, আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? আমার সাথে থাকতে হলে এই ডিম নষ্ট করতেই হবে। যাও এক্ষুনি প্রাসাদের বাইরে গিয়ে নষ্ট করে এসো এই অশুভ ডিম। আর কোনো উপায় না পেয়ে মৎস্যকুমারী মৎস্য রাজা আর মৎস্যকুমারের কথা মেনে নেয় আর 3 রঙের ডিম নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পুরো জল রাজ্য কাঁপিয়ে ঝড় সৃষ্টি করে আমার রাক্ষস ছানার জন্ম হয়েছে। আমার ছানা, তুই হবি জল রাজ্য, স্থল রাজ্য, মেঘ রাজ্যের অধিপতি। তুই হবি আমার 100 তলোয়ারের শক্তি। আমি কিছুতেই বিশ্বাস করি না, আমার ডিম অশুভ। একজন মা হয়ে পারবো না ডিম নষ্ট করতে। কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। এই বলে মৎস্যকুমারী তার ডিম হাতে নিয়ে নদীর জলের ওপর ভেসে ওঠে আর আকাশের দিকে মুখ করে চিৎকার করে বলতে থাকে, মেঘপরি, কোথায় তুমি? আমাকে দেখা দাও, আজ যে তোমার সাহায্যের বড্ড প্রয়োজন আমার। মেঘপরি, দেখা দাও। কি হয়েছে মৎস্যকুমারী? বলো, কি সাহায্যের প্রয়োজন তোমার? তোমাকে আমি সব সাহায্য করব। এই নাও আমার ডিম, এই ডিম তোমার মেঘরাজ্যে নিয়ে গিয়ে যত্ন করে রেখো। আর এই ডিম থেকে আমার যে সন্তান বের হবে, সেই সন্তানকে জাদুবিদ্যায় এমন পারদর্শী বানাবে যে কেউ যেন পরাজিত করতে না পারে। আর হ্যাঁ, আমি যে তোমাকে আমার ডিম দিয়েছি তা যেন কাকপক্ষীও টের না পায়। এই সাহায্য আমাকে করবে না মেঘপরি? বলো। মৎস্যকুমারী, তুমি একদিন আমার জীবন বাঁচিয়েছিলে, আর আজ সাহায্য চাইছো, তা আমি ফেলবো কি করে বলো? তুমি নিশ্চিন্তে থাকো, আমি এই ডিমের প্রতি সব দায়িত্ব পালন করব। তবে বিদায় মেঘপরি। আর হ্যাঁ, আমি যখন আমার সন্তানকে নিয়ে আমার কাছে আসার জন্য তোমাকে স্মরণ করব, তখনই তুমি এসো, এর আগে নয়। মৎস্যরানীর কথা শুনে মেঘপরি সেই ডিম নিয়ে তার মেঘ রাজ্যে চলে যায় আর মৎস্যরানী মনে চাপা কষ্ট নিয়ে তার জল রাজ্যে ফিরে যায়। কি এক দুর্বল সন্তানের জন্ম দিলাম আমি। 8 বছর কেটে গেল, আমার সন্তানের মধ্যে কোনো পরিবর্তনই এলো না। না আকারে বড় হয়েছে, না বুদ্ধিতে বড় হয়েছে। আর এই সন্তানকে নিয়ে আমি স্বপ্ন দেখছি যে কিনা এই পৃথিবী শাসন করবে। ডাইনি মাতা, আমাকে দেখা দিন, সমস্যার সমাধান দিন। ডাইনি মাতা, বল আমাকে কেন স্মরণ করেছিস? দেখুন না ডাইনি মাতা, আমার সন্তান জন্মের পর 8 বছর অপেক্ষা করলাম, কিন্তু আমার সন্তানের কোনো পরিবর্তন নেই। বলুন, আমার সন্তান কিভাবে দানবীয় রাক্ষস হয়ে উঠবে? আছে, একটা উপায় আছে। তুই যদি এই জল রাজ্যের মৎস্য রাজার পুরো পরিবারকে হত্যা করে তাদের রক্ত তোর সন্তানকে খাওয়াতে পারিস, তবেই তোর সন্তান তোর মনের মতো হবে। ঠিক আছে, বেশ, তবে তাই করব আমি। পিতা আমাকে ঠিকই বলেছিল, তোমাকে বিয়ে করলে অশুভই হবে। আজ পর্যন্ত আমাকে একটা সন্তান দিতে পারলে না, আমার কি কোনো উত্তরাধিকারী জন্ম নিবে না? এজন্যই তোমাকে সাধারণ মৎস্যকুমারী বিয়ে করতে বারণ করেছিলাম পুত্র।
এই সাধারণ মৎস্যকুমারী কি করে বুঝবে আমাদের রাজপরিবারের ভাব? চুপ করুন মৎস্যকুমার, চুপ করুন। আমাকে এত কঠিন কথা বলবেন না, আমি আর শুনতে পাচ্ছি না। এখানে তো দেখছি মৎস্য রাজার পরিবারের সবাই উপস্থিত আছে। যাক, একসাথে সবাইকে হত্যা করতে পারবো। এ কি, আমার রাজ্যে তিন মাথাওয়ালা ডাইনি আক্রমণ করেছে। সব এই মৎস্যকুমারীর জন্য হয়েছে। পদে পদে শুধু আমাদের জন্য অশুভ বার্তা বয়ে নিয়ে আসছে। চলে যা তিন মাথাওয়ালা ডাইনি, নয়তো তোর প্রাণ কেড়ে নেব আমি। কে কার প্রাণ কেড়ে নেয় দেখবি তুই। তোদের দেহের রক্ত আমি আমার সন্তানকে পান করাবো। মেঘপরি, মেঘপরি, এক্ষুনি সময়, আমার সন্তানকে নিয়ে প্রকট হও আর আমার পরিবারকে বাঁচাও। মৎস্যকুমারীর ডাকে হঠাৎ করে মেঘপরি ৮ বছর বয়সী এক ফুটফুটে মৎস্যকন্যা নিয়ে সেখানে প্রকট হয়। মৎস্যকন্যা, এরাই হলো তোমার পরিবার। তোমাকে এতদিন যে জাদুবিদ্যা শিখিয়েছি, সেই জাদুবিদ্যা দিয়ে ওই তিন মাথাওয়ালা ডাইনিকে ধ্বংস করো আর তোমার পরিবারকে রক্ষা করো। ঠিক আছে মেঘপরি মাসি, আজ আমার পরিবারের দায়িত্ব শুধু আমার। এই বলে মৎস্যকন্যা তার জাদুর বান তিন মাথাওয়ালা ডাইনির দিকে ছুঁড়ে মারে, আর তিন মাথাওয়ালা ডাইনি তার সন্তান সহ ভস্ম হয়ে যায়। আমার কন্যা, আমার কন্যা, কত বড় হয়েছিস রে তুই। তোমার কন্যা মানে কি বলছো তুমি? হ্যাঁ, এই কন্যা আমাদের মৎস্যকুমার, সব বলছি খুলে। এই বলে মৎস্যকুমারী সব কথা খুলে বলে। পিতা, পিতা দেখেছেন, এ আমাদের কন্যা। মৎস্যকুমারী অশুভ নয়, বল আমাকে পিতা বলে ডাক। পিতা, পিতা। আমার ধারণা ভুল ছিল, মৎস্যকুমারী অশুভ নয়, বরং যোগ্য পুত্রবধূ আমার, আর তার কন্যা এই জলরাজ্যের যোগ্য উত্তরাধিকারী। আমি তোমাদের মন থেকে মেনে নিলাম। যাক, মৎস্যকুমারীর জীবনে তবে সুখ ফিরে এলো। মৎস্যকুমারী, তুমি তোমার পরিবার নিয়ে সুখে থেকো। আমি চলি, বিদায়। এ কথা বলে মেঘপরি চলে যায়, আর এদিকে জলরাজ্যে মৎস্যকুমারী তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।